আমরা দেখছি এসএমসি হ্যান্ড স্যানিটাইজার জামকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। এ পর্যায়ে আমরা যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই শুনছেন আমাকে? শুনতে পাচ্ছি, জি। আপনাকে অনেক ধন্যবাদ। জি ডক্টর হামিদ, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকে থেকে সব প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলো, তো পাশাপাশি আমরা স্বাস্থ্য সুরক্ষার জায়গাটা জীবিকার তাগিদে অবশ্যই খুলে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার জায়গাটা কি কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গেল কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখুন, স্বাস্থ্য সুরক্ষা যে জায়গাটা, যে ২-২.৫ মাস যে আমাদের লকডাউন ছিল, সেখানেও কিন্তু ঝুঁকির মধ্যে আমরা ছিলাম। কারণ হচ্ছে যে আমরা লকডাউনটা পুরোপুরি কার্যকারী করতে পারি নাই। তো আমরা দেখতেই পাচ্ছি সংক্রমণ বেড়ে যাচ্ছে। সেই অবস্থায় এখন যেহেতু আরো খুলে দেওয়া হলো, তো সংক্রমণ বাড়বে, এটা কোনো মানে এটা মোটামুটি নিশ্চিত যে সংক্রমণ এখন থেকে হয়তো আরো বেশি হারে বেড়ে যাবে। আর কত বেশি হারে বেড়ে যাবে সেটা সামনের দিনগুলোতে আমরা দেখতে পারবো। কারণ যারা ঈদের সময় ঢাকার বাইরে গিয়েছিল এবং তারা ব্যাক করছে, তো এখন থেকে যেহেতু ঈদটা হয়েছে আমাদের ২৪-২৫ তারিখের দিকে, তো তারা ২৩-২২-২৩-এর দিকে গিয়েছে। ১৫ দিন যদি আমরা অপেক্ষা করি, এই ২২-২৩ থেকে, দ্যাট মিনস জুনের ১০ তারিখের পর থেকে আমরা বুঝতে পারবো যে সংক্রমণটা কতটুকু বেড়েছে। এটা ঈদের ইফেক্ট। এবং এখন যেটা গণপরিবহন সহ ইকোনমি যেটা খুলে দেওয়া হলো, সেইটার ইফেক্টটা আমরা দেখতে পারবো কিন্তু আরো ১০-১৫ দিন পরে। সো জুনের ২৫-এর ভিতরে আমরা হয়তো দেখতে পারবো যে টোটাল পিকচারটা কিরকম অবস্থায় দাঁড়াবে। তো আমরা এখন যেটা আন্দাজ করতে পারি সেটা হলো যে কোভিড এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নিয়ন্ত্রণের যে রাস্তাগুলো আমাদের ছিল, সেই রাস্তাগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো কোভিড ম্যানেজমেন্টের দিকে জোর দিতে হবে, এবং সেই ম্যানেজমেন্টটা বাড়িতে এবং হসপিটালে আমরা জানি যে প্রায় 80% রোগীকে বাড়িতেই ম্যানেজমেন্ট করা সম্ভব। এবং সেই জন্য যেটা দরকার সেটা হলো যে বাড়ির যে ব্যবস্থাপনাটা এবং তারা কোন ধরনের ট্রিটমেন্ট নেবে এটা, এবং প্রতিবেশী সহ সামাজিক যে সহমর্মিতা, সেটাও কিন্তু খুব বেশি দরকার। এবং হসপিটালকেও রেডি রাখা দরকার যে 20% রোগীর জন্য আমাদের হসপিটালে যেতে হতে পারে, সে জায়গাও কিন্তু রেডি রাখতে হবে। ডক্টর হামিদ, আপনি যেমনটি বলছিলেন যে ঈদে যারা বাড়িতে গিয়েছেন, অর্থাৎ ২৫ তারিখে ঈদ হলো, এরপরে আজকে 31, আজকে সবকিছু খুলে দেওয়া হলো, তো আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম, আমাদের প্রতিবেদক যারা ছিলেন তারা দেখাচ্ছিলেন যে বাড়ি থেকে যারা এসছেন, যারা ঢাকায় ফিরছেন, তারা কিন্তু সেভাবে আসলে মানছেন না। এটি কেন, বা এটির বিষয়ে আসলে প্রশাসনিকভাবে আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে জানতে চাইব? দেখুন, লকডাউন মানে জনগণের যে বিষয়, যেটা আমরা যখন প্রথমে ২৬ তারিখে লকডাউনটা শুরু করলাম, প্রথম কয়েকটা দিন কিন্তু জনগণ মেনে নিয়েছিল এবং আমার মনে হয় যে ভালোভাবেই চলছিল। পর্যায়ক্রমে লকডাউনটা দীর্ঘ হওয়ার ফলে যেটা হয়েছে, এবং আমরা লকডাউনটাকে লকডাউন বলি না, এটা হচ্ছে আমাদের একটা ভুল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, আবার যেখানে কোভিড পেশেন্ট ধরা পড়ছে সেই জায়গায় এরিয়া ভিত্তিক কিছু লকডাউন করা হয়েছে। তো এই যে সাধারণ ছুটি এবং লকডাউন শব্দের ভিতর যে তারতম্য, সেটা কিন্তু জনগণকে বিভ্রান্ত করছে। আর এখন আমি যেটা বলবো সেটা হলো যে 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 গণপরিবহন সহ যে এটা খুলে দেওয়া হলো, এটা হয়তো যে আমাদের ইকোনমির সক্ষমতা এতটা নাই যে এতদিন করে রাখবে, কিন্তু এখনো আমাদের যে সুযোগ আছে সেটা হলো যে সমস্ত জায়গাগুলোতে বেশি রোগী আছে, নারায়ণগঞ্জ সহ এবং ঢাকা শহরে বিশেষ করে যে সমস্ত হটস্পট গুলো আছে, সেখানেও যদি আমরা ডক্টর হামিদ, আপনি আমাদের সাথেই থাকুন। সম্ভবত যান্ত্রিক কোনো ত্রুটির কারণে আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে দর্শক যুক্ত হতে চাই ডাক্তার AJM ফয়সাল, সাবেক সভাপতি পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডাক্তার ফয়সাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ডাক্তার ফয়সাল। ডক্টর হামিদের সাথে আমরা কথা বলছিলাম, তার কাছে যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম আপনার কাছে একইভাবেই প্রথমেই জানতে চাইবো যে আজকে থেকে সকল প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠান বাদে, এবং আমরা দেখতে পাচ্ছি গ্রাম থেকে অনেকেই ঢাকামুখী, ঈদের পরবর্তীতে ঢাকায় আসছেন, কিন্তু স্বাস্থ্যবিধিগুলো সেভাবে মানছেন না সাধারণ মানুষ, তারা জানছেন বাট মানছেন না। তো সেক্ষেত্রে কি স্বাস্থ্য ঝুঁকিটা আরো বেড়ে গেল কিনা? স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই বেড়ে গেল, কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বোঝানোর কোনো রকম আমরা
তো ব্যবস্থা নিলাম, মানে আমাদেরকে সম্পৃক্ত করার কোনো রকম ব্যবস্থা করছি না। ডাব্লিউএইচওর একটা পিলার হলো যে যে রিস্ক কমিউনিকেশন এবং কমিউনিটি এনগেজমেন্ট। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো, সবার আগে কি জীবন না জীবিকা, কোনটাকে এই সিচুয়েশনে আমরা গুরুত্ব দিব? আমরা একসঙ্গে দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা। আজকে যে ছবিগুলা আপনার পেপারে দেখতে পাচ্ছেন এবং পেপারে দেখে আমরা উৎকণ্ঠিত হচ্ছি, এটা তো খালি একটা ছবি, এক জায়গার ছবি। আপনি কেন চিন্তা করেন না যে সারা দেশের কি অবস্থা? আমার কাছে আজকে আমি প্রজেকশনের কাজ করছি। প্রজেকশনের কাজের মধ্যে দেখা গেছে যে প্রায় ১৬টা ডিস্ট্রিক্ট আছে যেখানে নাকি ১০০ ইনফেক্টেড কেসের নিচে সংখ্যা ৫০ থেকে ১০০। তো সেই ১৬টা ডিস্ট্রিক্টের চিত্র যদি দেখান ছবিতে, দেখবেন যে সেইখানে মাস্ক পরে আছে, সেইখানে সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তা না হলে ওইখানে তো রোগী বাড়ে নাই। আবার ঠিক তেমন পাশাপাশি কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জে কিছুদিন আগেও, ৫ দিন আগেও আপনার অনেক উচ্চ হারে সংক্রমণ হচ্ছিল, কিন্তু এখন সেখানে প্ল্যাটু হয়ে গেছে। আবার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, সিলেট, কক্সবাজার এবং তার সঙ্গে এখন যোগ হয়েছে নোয়াখালী, যেগুলো নাকি খুব র্যাপিডলি ইনক্রিজ করতেছে। তো মানে আমাদেরকে বুঝতে হবে যে মানে এইসব দোকানপাট এবং অফিস আদালত খুলে দিলেই সারা দেশের চিত্র কিন্তু একরকম না। আমরা যদি বলি যে খুলে দেওয়ার ফলে আমাদের এই সব কিছু স্বাস্থ্যবিধি কোনোটাই মানা হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। মানে একেক জায়গায় একেক রকম মানা হচ্ছে। ঢাকা শহর অবশ্যই আমাদের খুব মানে চিন্তার বিষয়। তবে ঢাকা শহর গত ১০ দিনে এইখানে কিন্তু বাড়ার হারটা কিন্তু ঠিক সেরকম না। সেইজন্য কিন্তু এখন আমাদের দেখা উচিত যে রোগীগুলা মারা যাচ্ছে বা যে রোগীগুলা সংক্রমিত হচ্ছে তারা কোন গোষ্ঠীর। আমরা কিন্তু তথ্য পাই খালি এতগুলা লোক ইনফেক্টেড হয়েছে, ৪৭,৬৫৩ জন ইনফেক্টেড হয়েছে এই পর্যন্ত। কিন্তু এই ৪৭,০০০-এর মধ্যে কয়জন গার্মেন্ট ওয়ার্কার, কয়জন বস্তিবাসী, কয়জন কৃষিজীবী, কয়জন আপনারা স্কুলের শিক্ষক শিক্ষিকা? মানে আমাদেরকে যদি এইরকম মানে বিভিন্ন ভাবে পপুলেশনের মানে আমরা বিভাজন করে যদি দেখতে পারতাম, তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের এই একটা ছবি দেখাই আমরা সবাইকে যে উৎকণ্ঠিত করে ফেলতেছি সেটা ঠিক হচ্ছে না। আচ্ছা, আরেকটি। সেই জন্যই আমাদেরকে চিন্তা করতে হবে জি। সামগ্রিকভাবে, ওই জীবন ও জীবিকা দুটোকেই চিন্তা করতে হবে। জীবনের জন্য তো অবশ্যই আমাদের সেই স্বাস্থ্যবিধি মানতে হবে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য যেটা নাকি আমরা বারবার করে বলে আসতেছি, জনগণকে সম্পৃক্ত করা। WHO কিন্তু সেকেন্ড পিলারই হইল রিস্ক কমিউনিকেশন এন্ড কমিউনিটি এনগেজমেন্ট। আপনি দেখেন আমরা এই গত ২-২.৫ মাস থেকে যতটুকু কাজ করতেছি, আমরা এই বিষয়ে কিন্তু খুবই কম কাজ করছি। আজকে পেপারে কিন্তু বহুভাবে বলা হচ্ছে, অনেকেই বলতে শুরু করছে যে সরকার একলা চলা ঠিক হবে না, সরকার জনগণকে সঙ্গে নিয়ে চলা উচিত। মানে জনগণকে সম্পৃক্ত করলে এই রেসপন্সিবিলিটি কেন মাস্ক পড়ছে না, জনগণ নিজেই তখন বুঝতে পারবে এবং জনগণ তখন পড়বে। জনগণ তখন এটাকে তার নিজের মনে করেই মানে এই বিধি পালন করার চেষ্টা করবে। তো দেয়ারফোর আমাদেরকে জীবন বাঁচানোর জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, আবার ওইদিকে জীবিকা বাঁচানোর জন্যই আমাদের অনেক কিছু খুলে দিতে হচ্ছে। আমাদের জীবিকা যেখানে নাকি মানে সচল করতে আমাদের এখন সময় লাগবে, আমাদেরকে সচলও করতে হবে। সো দেয়ারফোর আমাদেরকে দুটো জিনিসকে কিন্তু পাশাপাশি দেখতে হবে এবং মাঝে হলো দুটো জিনিসের মাঝখানে হলো জনগণ। সো জনগণকে সম্পৃক্ত করলে জীবনও বাঁচানো যাবে, জীবিকাও ঠিক রাখা যাবে। আচ্ছা, ডাক্তার ফয়সাল, আরেকটি বিষয় একটু জানতে চাইবো, আরেকটি বিষয় বলবেন যে আহ, মৃত্যুবরণ যারা করছেন, আপনি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ, মৃত্যু যারা বরণ করছেন এদের মধ্যে দেখতে পাচ্ছি যে পুরুষের সংখ্যার আধিক্যতারই বেশি। তো এটি কেন, এটি আপনার কাছে কি মনে হয়? এটা আমি এটা কেন যে পুরুষরা বেশি হচ্ছে, বেশি সংক্রমিত হচ্ছে পুরুষরা, সেটা হয়তোবা মৃত্যুও পুরুষদের বেশি। কিন্তু আমাদের এইটা এইটা আলোচনা না করে যে পুরুষ বেশি হলো কেন মহিলা কম হলো, জি।
এইটার আলোচনার থেকে বেশি আলোচনা করা উচিত যে মৃত্যুর কারণটা কি। আচ্ছা। মৃত্যুর কারণ আমরা সবাই মনে করি এই কোভিড-19 এর ইনফেকশন হইলেই খালি শ্বাসকষ্ট হয়ে, শ্বাস বন্ধ হয়ে মরে যাবে। শ্বাস বন্ধ হয়ে নিউমোনিয়া হবে, শ্বাস বন্ধ হবে এবং মরে যাবে। কিন্তু আপনি যদি ঠিকমতো এই প্রত্যেকটা মৃত্যুকে যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন এর মধ্যে অনেক রোগী মারা গেছে হার্ট ফেলিউরের জন্য। অনেক রোগী মারা আচ্ছা। গেছে তার কার্ডিওভাস্কুলার সিস্টেমে গন্ডগোল হয়েছে, রক্ত জমাট বাঁধছে এবং সেই জন্যই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। তো সেগুলোর কথা কেউ বলে না। সেগুলোর কথা না বলে খালি শ্বাসকষ্টের কথা বলে, অক্সিজেন দেওয়া লাগতেছে, ভেন্টিলেটর লাগবে। কিন্তু সেজন্যই এদেরকে ওই বিষয়গুলো নিয়ে এখন বেশি করে চিন্তা ভাবনা করা উচিত এবং আলোচনা করা উচিত। জি, ডাক্তার ফয়সাল আপনি আমাদের সাথে থাকুন। এবারে আমরা একটু ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আপনার কাছে একটু আসতে চাইবো। ডক্টর আব্দুল হামিদ, আমরা বিভিন্ন দেশের পর্যবেক্ষণের যদি জায়গায় যদি দেখি যে বেশ কিছু দেশে যেমন যুক্তরাজ্য, আরও বেশ কিছু দেশে লকডাউন শিথিল করা হয়েছিল এবং এখন কিন্তু তারা আবারও গুরুত্ব দিয়ে লকডাউন বাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে জায়গাটায় যদি আসি যে আমরা কিছুটা শিথিল করেছি এবং কি মনে হয় আমরা কি আবারও কি কঠিন লকডাউনের দিকে যাব, বা একটু বিশ্লেষণটি জানতে চাচ্ছি আসলে। আহ, আহ, ধন্যবাদ। দেখুন, পৃথিবীর যে সমস্ত দেশে লকডাউন শিথিল করেছে তারা কিন্তু যে পিকে পৌঁছানোর পর যখন তাদের কার্ভটা স্লো ডাউন হয়েছে তখন কিন্তু তারা এই লকডাউনটা শিথিল করেছে। আপনি ইউএস এর কথা ধরেন, ফ্রান্সের কথা ধরেন, ইতালির কথা ধরেন, বা যুক্তরাজ্যের কথাই ধরেন, বা জার্মানির কথা ধরেন, সেখানে যখন তারা পিকটা পৌঁছেছে তারপরে স্লো ডাউন হয়েছে এবং তারপরে গেছে। আমাদের কিন্তু লকডাউনটা আমরা তুলে দিলাম এমন একটা সময় যে সময়ে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ক্রমাগতভাবে পিকের দিকে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা এখনো গ্রো করছি, এইরকম একটা সময়। আপনার দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা হলো যে আমরা আবারও লকডাউনে যাব কি বিষয় যেটা, সেটা হলো যে যেহেতু 15 একটা স্লট ধরা হয়েছে যে পরীক্ষামূলকভাবে যে আমরা লকডাউন তুলে দিলাম, এটা যদি দরকার হয় তাহলে লকডাউনে যেতে হবে, কিন্তু যেভাবে লকডাউন করছি এইভাবে লকডাউন করে কিন্তু লাভ হবে না। কার্যকারী লকডাউনের দিকে আমাদের যেতে হবে এবং সেই কার্যকারী লকডাউন যদি করতে পারি তাহলে আমি বলবো যে লকডাউনে যাওয়া ঠিক হবে। কিন্তু যেভাবে ঢিলে ঢালা লকডাউন করছিলাম সেই লকডাউন করে আমার মনে হয় না যে খুব বেশি লাভ আছে। তো সেক্ষেত্রে যে গার্মেন্টসগুলো যে খুলে দেওয়া হয়েছে, গার্মেন্টসগুলো তো কিছু কিছু গার্মেন্টসে আমরা শুনতে পেয়েছি যে স্বাস্থ্য সুরক্ষাগুলো মেনটেন করা হচ্ছে, কোথাও কোথাও মেনটেন করা হচ্ছে না। তো সেক্ষেত্রে কনক্রিট কোনো সাজেশন রয়েছে কিনা আপনার? দেখুন, যে 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 যেগুলোতে আমাদের এই গার্মেন্টস গুলোতে এই যে কার্যকরী সুরক্ষা ব্যবস্থা মেনে চলছে, আমাদের সেইগুলোকে এক্সাম্পল ধরে বাকিগুলো যেন সেগুলো মেনে চলে সেই ব্যবস্থাটা করতে হবে। এবং গার্মেন্টস থেকে একটা বড় শিক্ষা যেটা, যেহেতু তারা আগে খুলেছে, আমাদের অন্য ফ্যাক্টরি গুলো খুলে যাবে, কারখানাগুলো খুলে যাবে, গার্মেন্টসে যে পদ্ধতিগুলো অবলম্বন করছে সেই পদ্ধতিগুলো কিন্তু ওখান থেকে যেহেতু কিছুটা পরীক্ষা নিরীক্ষা অলরেডি হয়ে গেছে, সেটা কিন্তু অন্যান্য ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা যেতে পারে। আমি যেটা বলবো যেটা, সেটা হলো যে যারা মেনে চলছে না তাদেরকে যদি পানিশমেন্টের আওতায় না আনা হয়, সেটা শ্রমিকদের পক্ষ থেকে হোক অথবা মালিক পক্ষ থেকে হোক, যে পক্ষ থেকে হোক, যদি তাদের পানিশমেন্টের ব্যবস্থা না থাকবে তাহলে কিন্তু মানুষ মেনে চলে না। কারণ আমাদের জাতিগতভাবে কিন্তু আমাদের আইন মানার প্রবণতা খুব বেশি দেখা যায় না, এবং যেখানে বাধা দেওয়া হয় এখানে কিন্তু আমরা আইন লঙ্ঘনটা বেশি করি। সেই জন্য এই সাথে যেরকম তাদেরকে উৎসাহিত করতে হবে, যেরকম ফয়সাল ভাই বললেন যেটা জনগণকে সম্পৃক্ত করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ। জনগণকে বোঝাতে হবে এবং সাথে যদি বোঝানোর পরেও তারা মেনে না চলে তাহলে কিন্তু আইনগত ব্যবস্থার দিকেও যেতে হবে। এবং পৃথিবীর অনেক দেশ কিন্তু এই ব্যবস্থার দিকে যাচ্ছে। আপনি জানেন যে কম্পালসারি মাস্ক না পরলে বা সোশ্যাল ডিস্টেন্সিং না করলে তারা কিন্তু জরিমানা করছে এবং জেলও করছে, আমাদের দেশেও বলা হয়েছে, আমাদের এখানেও বলা হয়েছে। ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা এবারে ডাক্তার ফয়সাল আপনার কাছে শুনতে চাইবো যে সর্বশেষ আসলে আমরা এখন যে স্টেজে রয়েছি, কেউ কেউ বলছেন স্টেজ 3-তে, কেউ বলছেন স্টেজ 4-এ আমরা রয়েছে। তো কনক্রিট কিছু সাজেশন চাইছি আপনার কাছে এই সিচুয়েশনে। অনেক ধন্যবাদ। জি। আমরা স্টেজ 4-এ কিন্তু চলে গেছি। এখন আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে অলরেডি। এখন যেটা নাকি কংক্রিট সাজেশন যেটা হইতে পারে, যে যখন নাকি দোকানপাট, অফিস আদালত খুলে দেওয়া হলো, তখন দেখতে হবে, আমি আবার সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের মনিটরিং যেতে হবে
যে ডিস্ট্রিক্টগুলোতে খুব বেশি সেইখানে ক্লাস্টার লকডাউন, যেমন ঢাকাতে নাকি এখনো প্রায় 42টা পয়েন্ট আছে, মানে 42টা পাড়া বা 42টা রাস্তা, যেখানে নাকি প্রায় 200-র মতন কেস আছে বা 100-র উপরে কেস আছে। সেই জায়গাগুলাতে ক্লাস্টার লকডাউন বলা হয় বা এরিয়াল লকডাউন, ক্লাস্টার লকডাউন করা উচিত। এবং সেই লকডাউনটাকে এনশিওর করার জন্য ওই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, আপনার স্কুল টিচার, এদেরকে ইনভলভ করতে হবে যে এখানে যদি কেউ স্বাস্থ্যবিধি না মানে তাহলে আপনারা তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। এবং স্বাস্থ্যবিধির মধ্যে কিন্তু 1 নম্বরই হলো ইউনিভার্সাল মাস্ক পরা, ইউনিভার্সাল মাস্ক ওয়ারিং, এটা 100% হইতে হবে। সেটার জন্য যদি কোনো সময় যদি সরকারের কিছু বিনামূল্যে মাস্ক বিতরণ করতে হয়, সেটাই করা উচিত। মানে এই ধরনের ছোট ছোট জিনিস করতে হবে। জি, জি, জি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার AJM ফয়সাল, সাবেক সভাপতি পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।